আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোয়েব এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী। আমাদের মেডিকেলের সম্প্রতি আন্তর্জাতিক বিষয়াবলীটি অ্যাড করা হয়েছে, তাই আমরা এখানে 34 বিসিএস থেকে 45 বিসিএস পর্যন্ত পর্যায়ক্রমে আন্তর্জাতিক বিষয়াবলী আলোচনা করব। এখানে আমাদের ফার্স্ট প্রশ্নটি হলো, ডোমেনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? অর্থাৎ ডোমেনো যে তত্ত্ব আছে সেটা কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? নিকট প্রাচ্য, 2 নম্বর দক্ষিণ পূর্ব এশিয়া, 3 নম্বর পূর্ব আফ্রিকা, 4 নম্বর পূর্ব ইউরোপ। তাহলে এটা আমাদের আগে জানতে হবে ডোমেনো তত্ত্বটা কি। ডোমেনো তত্ত্ব হলো 50-এর দশকে ইন্দো চীনে যখন সমাজতন্ত্রীরা একের পর এক রাষ্ট্রে ক্ষমতাসীন হচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র এই ডোমেনো তত্ত্বর কথা প্রচার করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, সমাজতন্ত্রীদের শেখাতে সামরিক হস্তক্ষেপ। ডোমেনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে। ইন্দো চীনে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্গত, অর্থাৎ ইন্দো চীনে প্রথম আমাদের এই ডোমেনো তত্ত্বটি প্রকাশ করা হয়েছিল ইন্দো চীনে। তাহলে ইন্দো চীন আমাদের কি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্গত ছিল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 2 নম্বর দক্ষিণ পূর্ব এশিয়া। এরপর আমাদের 2 নম্বর প্রশ্নটি কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটের নাম কি ছিল? অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব এবং পশ্চিমের দ্বন্দ্ব হয়েছিল, তার ফলে একটি পূর্বের অর্থনৈতিক জোট তৈরি হয়েছিল। অর্থাৎ পূর্বে একটা পশ্চিমে এক, তাহলে পূর্বটার নাম কি ছিল? কমিউট্রান, কমিনফর্ম, কমেকন, কোনোটি নয়। এখন এটা আমরা দেখে নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল কমেকন, অর্থাৎ কাউন্সিল অব মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। 1949 সালে মার্শাল পরিকল্পনার প্রতিপক্ষ হিসেবে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে সোভিয়েত সাহায্য প্রদানের জন্য এটি গঠিত হয়েছিল। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? কমেকন। এরপর আমাদের 3 নম্বর হলো, বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? বিশ্বের কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? কেন শান্তির সংবিধান বলা হচ্ছে সেটা আমরা এখন দেখে নিই। জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে 3রা মে 1947 সালে এই সংবিধান প্রণয়ন করা হয়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? জাপান। তাহলে জাপানের আমাদের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়। আমি খুব দ্রুত আগাবো কারণ অনেক প্রশ্ন রয়েছে। আমাদের 4 নম্বর কি? 4 নম্বর হলো, ইউরো ইজ দ্য কারেন্সি অফ এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা। ইউরো আমাদের কোন দেশের? এটা আমাদের সবারই জানা আছে। ইউরো হলো আমাদের ইউরোপের কারেন্সি। ইউরোপীয় দেশসমূহের অর্থনৈতিক জোটের নাম হলো ইইউ, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর একক মুদ্রার নাম হলো ইউরো। ইউরো চালু হয় 1 জানুয়ারি 1999 সালে। ইউরো চালু আছে 28টি দেশে। এরপর 5 নম্বর আমরা যদি দেখি, ডাব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায়? তাহলে ডাব্লিউআইপি এর সদর দপ্তর কোথায় আমরা দেখে নিই। ব্রাসেলস, লন্ডন, জেনেভা, প্যারিস। এটা ব্যাখ্যা কি আমাদের আছে? দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ডাব্লিউআইপিও এর ফুল মিনিং। ডাব্লিউআইপিও কারেন্টলি হ্যাজ 191 member states, administrates 26 international territories and is headquarter is Geneva, অর্থাৎ সুইজারল্যান্ডের রাজধানী আমাদের কি? জেনেভায় এটি অবস্থিত। দ্য কারেন্ট ডিরেক্টর জেনারেল অফ ডাব্লিউআইপিও ইজ ফ্রান্সিস গারি। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের 6 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। চীনা পরিব্রাজক হিউয়েন-সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? এটা আমাদের কি রয়েছে? অপশনে রয়েছে অতীশ দীপঙ্কর, শিলভদ্র, মা হুয়াং, মেগাস্থিনিস। চীনা পরিব্রাজক হিউয়েন-সাং বা ইউয়ান চুয়াং এর দীক্ষাগুরু ছিলেন নালন্দা বিহার বা নাল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতে অবস্থিত। অধ্যক্ষ কে ছিল? শিলতন্ত্র। অতীশ দীপঙ্কর হলেন বাংলাদেশের মুন্সিগঞ্জে জন্ম নেওয়া একজন প্রখ্যাত পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ফ্রিজ ও ধর্মপ্রচারক ছিলেন। মা হুয়াং ছিলেন চীনা দূত, তিনি 1400 সালে বাংলাদেশে এসেছিলেন। অন্যদিকে ফৌজিনিস ছিলেন গ্রিসের একজন পর্যটক ও ভূগোলবিদ ছিলেন। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অতীশ দীপঙ্কর। তারপর আমাদের 7 নম্বর কি ছিল? আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইজ দ্য রেজাল্ট অফ হুয়ানা কনফারেন্স, জেনেভা কনফারেন্স, রোম কনফারেন্স, ব্রেটন উড কনফারেন্স। এটা কি?
1944 সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IMF প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময়কাল 27 ডিসেম্বর 1945। সদস্য সংখ্যা 188। সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 10 মে 1972। তাহলে এটা আমাদের কি ব্রেটন উডস সম্মেলন। ব্রেটন উডস আমাদের কনফারেন্স হলো 4 নাম্বার, এটা আমাদের আনসার। এবার যদি আমরা দেখি আমাদের পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, গ্লাসnost নীতি কোন দেশে চালু হয়েছিল? অর্থাৎ গ্লাসnost নীতি কোন দেশে চালু হয়েছিল? চীন, হাঙ্গেরি, সাবেক সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড। মিখাইল গর্বাচেভ 1985 সালে সোভিয়েত ইউনিয়ন পার্টির সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ার পর পেরোস্তকা বা পুনর্গঠন গ্লাসnost নীতি গ্রহণ করেন। তাহলে এটা আমাদের কি হবে? সোভিয়েত ইউনিয়ন। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন না থাকলে সোভিয়েত ইউনিয়ন না থাকলে আমাদের বর্তমানে অ্যান্সার কি হবে? রাশিয়া। এর পরবর্তী আমাদের প্রশ্নটি হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? লন্ডন, প্যারিস, জেনেভা, রোম। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংরক্ষণ একটি আন্তর্জাতিক সংস্থা। প্রতিষ্ঠাকাল 1961। এর সদর দপ্তর লন্ডন। তারপর 10 নম্বরটা আমাদের হচ্ছে বিশ্ব প্রাণী দিবস হচ্ছে 4 অক্টোবর, 23 অক্টোবর, 29 জুন, 11 অক্টোবর। বিশ্ব প্রাণী দিবস বিশ্বের সমুদয় প্রাণীকুলের অধিকার ও কল্যাণের জন্য পালন করা একটি আন্তর্জাতিক দিবস, যা প্রতি বছর অক্টোবর মাসের 4 তারিখে প্রাণীদের সন্ত এসিসি ফ্রান্সিসের ভোজ উৎসবের সাথে সঙ্গতি রেখে পালন করা হয়। তাহলে কি হলো? অক্টোবর মাসের 4 তারিখ, অর্থাৎ 4 অক্টোবর। এরপরে 11 নম্বর আমাদের প্রশ্ন হলো আরব বসন্ত বলতে কি বোঝায়? আরব বসন্ত বলতে কি বোঝায়? আরবের বিভিন্ন দেশের গণজাগরণ, আরব অঞ্চলের বসন্তকাল, আরব রাজতন্ত্র, না আরবীয় মহিলাদের ক্ষমতায়ন। আমাদের আরব বসন্ত বলতে কি বোঝাচ্ছে? আরব বসন্ত বলতে আরবের বিভিন্ন দেশের গণজাগরণকে বোঝায়। তিউনিসিয়ায় প্রথম 2010 সালের ডিসেম্বরে গণজাগরণ শুরু হয়। এর পরবর্তী প্রশ্ন আমাদের হলো 1989 সাল থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়? 5 বার, 8 বার, 4 বার, 7 বার। ব্যাখ্যা কি আমাদের আছে? আমাদের প্রথম আমাদের সংশোধন করা হয় কোথায়? লন্ডন, 27 থেকে 29 জুন 1990। দ্বিতীয় কোপেনহেগেন, 23 থেকে 25 নভেম্বর 1992। তৃতীয় মন্ট্রিল, 15 থেকে 17 সেপ্টেম্বর 1997। চতুর্থ বেইজিং, 29 নভেম্বর থেকে 3রা ডিসেম্বর 1999। এবং পঞ্চম হলো কিগালি, 10 থেকে 15 অক্টোবর 2016। তাহলে আমাদের আনসার কত? 5। অর্থাৎ 5 বার আমাদের সংশোধন করা হয়। তবে 13 নম্বর আমাদের প্রশ্ন হলো দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ লোকেটেড ইন নিউ ইয়র্ক, লন্ডন, জেনেভা, হাগ। তাহলে আমাদের ব্যাখ্যা কি বলছে? জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের বাইরে আন্তর্জাতিক অপরাধ আদালত একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এটি গণহত্যা, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধীদের বিচার করে থাকে। এটি চালু হয় 1 জুলাই 2012 সালে। সদর দপ্তর কোথায়? হেগ শহরে এর সদর দপ্তর অবস্থিত। সদস্য সংখ্যা 121টি। এবার 14 নম্বরে আমাদের প্রশ্ন হলো জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? অ্যান্সার হলো কি? এটা আমাদের সবার জানা আছে, তবু আমাদের দেখি ফিজি, পাপুয়া নিউ গিনি, গুয়াম, মালদ্বীপ। ব্যাখ্যা কি আছে? জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ববাসীকে সচেতন করতে 2009 সালের 17 অক্টোবর মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সভাপতিত্বে তার দেশের মন্ত্রিসভার একটি বৈঠক সাগরতলে অনুষ্ঠিত হয়। 2100 সালের মধ্যেই মালদ্বীপের দ্বীপগুলো সাগরগর্ভে হারিয়ে যাওয়ার পূর্বাভাসে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট বিশ্ববাসীর নজর কাড়তে ওই অভিনব বৈঠকের আয়োজন করেছিল। অন্যদিকে ফিজি ও পাপুয়া নিউ গিনি হল দুটি স্বাধীন রাষ্ট্র এবং গুয়াম হল প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি অধ্যুষিত এলাকা। এরপর আমাদের 15 নম্বর কি হলো? নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? রাজা ধীরেন্দ্র, রাজা জ্ঞানেন্দ্র, রাজা বীরেন্দ্র, রাজা মহেন্দ্র। নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব। তার রাজত্বকাল ছিল 2001 থেকে 2008 সাল পর্যন্ত। এর পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 16 নম্বর প্রশ্ন, নিম্নের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? এটার ব্যাখ্যা করতে হবে না, অলরেডি সবাই জানে। এটি কি হবে? ইউনেস্কো কর্তৃক 1999 সালে 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে 17 নম্বর আমাদের প্রশ্ন কি হলো? দ্য আর্ট অফ ওয়ার
ওয়ারি গ্রন্থের রচয়িতা কে? ক্লজউইজ, আলফ্রেড মাহান, সঞ্জু কৈটিল্য। দ্য আর্ট অফ ওয়ারি গ্রন্থের রচয়িতা সঞ্জু। এটি একটি প্রাচীন চীনা সামরিক চুক্তি সংক্রান্ত গ্রন্থ। এটি 1391 সালে প্রকাশিত হয়। তাহলে এটা অনেক আগের একটি আমাদের গ্রন্থ, যেটি আমাদের লিখেছে সঞ্জু। এবার 18 নম্বর আমাদের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 সাল এর মূল প্রতিপাদ্য কি ছিল? অর্থাৎ বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল কি? জাতিপুঞ্জ সৃষ্টি করা, অটোমানদের জায়গা দখল, ইহুদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন, জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন। আমাদের ব্যাখ্যা কি বলা হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন করা। ব্রিটেনের পররাষ্ট্র সচিব লর্ড বেলফোর 1917 সালের 2রা নভেম্বর এটি ঘোষণা করেন। বর্তমানে যে ইসরায়েল দেশটি রয়েছে সেটি তখন ঘোষণা করা হয়েছিল। এবার 19 নম্বর কি? ব্যাডমিন্টন ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ, অর্থাৎ কোন দেশের জাতীয় খেলা ব্যাডমিন্টন? মালয়েশিয়া, স্কটল্যান্ড, চায়না, নেপাল। Badminton is the national game of Malaysia and it is a racket sport played using rackets to hit a shuttlecock across a net, অর্থাৎ একটি নেট ব্যবহার করে এটি আমাদের খেলা হয়ে থাকে। এটি আমাদের কোন দেশের জাতীয় খেলা? এটি আমাদের জাতীয় খেলা হলো মালয়েশিয়া। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2014 অনুযায়ী বিশ্বের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র সিরিয়া, ইরাক, সুদান, সোমালিয়া। আমাদের অ্যান্সার কি হবে? গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2014 অনুযায়ী বিশ্বের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র প্রথম হলো ইরাক, স্কোর 10, দ্বিতীয় আফগানিস্তান, স্কোর 9.39, তৃতীয় পাকিস্তান, স্কোর 9.37। তাহলে আমাদের প্রথম কি হলো? আমাদের প্রথম হলো ইরাক। 21 নম্বর, বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা জাপান, ভারত, আফগানিস্তান, চীন। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা হচ্ছে চীন। 2014 সালে 8ই মে নিউ সিল্ক রোড নিউ ড্রিমস নামে মহাপরিকল্পনা বিশ্ব মিডিয়ায় তুলে ধরেন। তাহলে অ্যান্সার কি হলো? আমাদের চীন। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ফিজি, ভ্যাটিকান সিটি, কুয়েত, মালদ্বীপ। আয়তনে বিশ্বের সবথেকে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি এবং সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। সবচেয়ে বড় মহাদেশ এশিয়া। পরবর্তী স্লাইডে আমাদের হলো কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি, জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি, জাতিসংঘের নারী অধিকার প্রটোকল, জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। ব্যাখ্যায় আমাদের কি আছে? কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। এই চুক্তিটি 19 জানুয়ারি 2000 সালে প্রণীত হয় এবং 11 সেপ্টেম্বর 2003 সাল হতে কার্যকর হয়। তাহলে কার্টাগেনা চুক্তি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। অর্থাৎ আমাদের অ্যান্সার হলো 4 নম্বর। আমাদের 24 নম্বর প্রশ্ন হলো কোনটি D8 ভুক্ত দেশ নয়? নাইজেরিয়া, ভারত, মালয়েশিয়া, তুরস্ক। D8 ভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, ইরান ও নাইজেরিয়া। এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে। এরপর আমাদের 25 নম্বর প্রশ্ন হলো কোপেনহেগেন কোন দেশের রাজধানী? কোপেনহেগেন আমাদের কোন দেশের রাজধানী? এটা হলো ডেনমার্ক, বেলজিয়াম, ভিয়েতনাম, আর্মেনিয়া। ডেনমার্কের রাজধানী হলো কোপেনহেগেন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, ভিয়েতনামের হানয়। 26 নম্বর আমাদের প্রশ্ন হলো লয়া জিরগা কোন দেশের আইনসভা? লয়া জিরগা একটি দেশের আইনসভার নাম। সেই দেশের কোন দেশের সেটি হলো আমাদের আফগানিস্তান, লেবানন, সিরিয়া না ফিজি? আনসার হলো আফগানিস্তান। আফগানিস্তানের বিভিন্ন সম্প্রদায়, সম্মানিত উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ পরিষদ লয়া জিরগা যার নাম। আফগানিস্তানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি, নিম্নকক্ষের নাম ওলেসি জিরগা, ইংরেজিতে হাউস অব দ্য পিপল, এবং উচ্চকক্ষের নাম মেশারানো জিরগা, ইংরেজিতে হাউস অব ইল্ডার্স। ব্রিক্সের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় রাশিয়া, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা। এরপর হতে পারে, এটা অনেক আগের প্রশ্ন যেহেতু 34 BCS এ। The 2021 BRICS Summit is the 13th annual BRICS Summit, an international relation conference attended by the heads of the state or heads of government
of the 5 member states Brazil, Russia, India, China, and South Africa. It was the third time that India hosted the BRICS summit after 2012 and 2016. তাহলে আমাদের হোস্টেড কে ছিল? ভারত। এর পরবর্তী প্রশ্ন আমাদের হলো তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত? অর্থাৎ তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত? সিউল, আম্মান, কায়রো, তেহরান। তাহরির স্কোয়ার মিশরের কায়রোতে অবস্থিত। মিশরের কায়রো অর্থাৎ মিশরের রাজধানীর নামই হলো আমাদের কায়রো। এটি আরব বসন্তের অন্যতম প্রাণকেন্দ্র স্বরূপ। উইঘুর হলো চীনের একটি খাবারের নাম, চীনের একটি শহরের নাম, চীনের একটি ধর্মীয় স্থানের নাম, চীনের একটি সম্প্রদায়ের নাম। উইঘুর চীনের একটি সম্প্রদায়ের নাম। তুর্কি বংশোদ্ভূত এই মুসলিম জনগোষ্ঠী চীনের জিনজিয়াং অঞ্চলে অবস্থিত, অর্থাৎ জিনজিয়াং অঞ্চলে বসবাস করে। ওয়ার্ল্ড নাম্বার টোবাকো ডে is observed on May 25, May 28, May 30, May 31. অর্থাৎ তামাক একটি বিষাক্ত পদার্থ, এটি মানব জীবনে বহুবিধ ক্ষতি সাধন করে, তাই বিশ্ববাসী 31শে মে তামাক মুক্ত দিবস পালন করে। বিশ্বের প্রথম তামাক মুক্ত দেশ হলো ভুটান। তাহলে তামাক মুক্ত দেশ কবে? 31 মে, অর্থাৎ May 31, ওয়ার্ল্ড নো টোবাকো ডে। সামদেশ কোন দেশের পূর্বের নাম? সামদেশ আমাদের কোন দেশের পূর্বের নাম? মিশর, ইরাক, ইরান না থাইল্যান্ড? থাইল্যান্ডের আমাদের পূর্বের দেশের নাম হলো সামদেশ, আর থাইল্যান্ডকে সাদা হাতির দেশও বলা হয়ে থাকে। ইরানের পূর্বের নাম হলো মেসোপটেমিয়া অ্যান্ড ইরানের পূর্বের নাম হলো পারস্য। For which of the following discipline Nobel Prize is awarded? Physics and chemistry, psychology and medicine, literature, peace and economics, all of the above. অর্থাৎ নোবেল পুরস্কারের প্রবক্তা আলফ্রেড নোবেল 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। প্রথম 5টি ক্ষেত্রে পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য পুরস্কার দেওয়া হয়। পরবর্তী 1969 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয়। তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাইরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা 2, 3, 4, 1। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 26 মে 2014। উক্ত শপথে সার্ক অঞ্চলের বাইরে একমাত্র দেশ মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রাম উপস্থিত ছিলেন। এবার আমাদের 34 নম্বর প্রশ্ন হলো এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? এশিয়ার একমাত্র হিন্দু রাষ্ট্র হলো আমাদের নেপাল, ভারত, ভুটান না কোনোটি নয়। হিন্দু দেশ বা হিন্দু রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই। তবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ আছে দুটি, ভারত আর নেপাল। ভারতের সংবিধানের প্রিমিবাল এ ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হয়েছে। ওদিকে নেপাল হিন্দু রাষ্ট্র, অর্থাৎ নেপালের 90% জনগণই হলো হিন্দু। তারপর আমাদের এখানে সেখানে আরো কিছু বিস্তারিত সম্পর্কে দেওয়া আছে হিন্দু রাষ্ট্র বা এই জাতীয় ভারতের সম্পর্কিত। এবার আমাদের 36 থেকে 37তম BCS এর প্রশ্নগুলি রয়েছে, এখানে 40টা প্রশ্ন রয়েছে টোটাল। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি? এটি হলো আমাদের পেট্রাপোল, এটি আমাদের সবারই জানা আছে। অর্থাৎ আমাদের যশোরের বেনাপোল আর পাশে রয়েছে ভারতের পেট্রাপোল। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম হলো পেট্রাপোল। বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সংগঠিত হয়। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির রচয়িতাকে? লিউ টলস্টয়, ডেভিড রিকার্ডো, কার্ল মার্কস, জেন অস্টিন। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটির রচয়িতা লিউ টলস্টয়। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ব্রিক্স। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট একটি বার্ষিক প্রকাশনা, এটি প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে এটা আমাদের কি আনসার হবে? ওয়ার্ল্ড ব্যাংক। ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য? 22 নটিক্যাল মাইল, 44 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, 370 নটিক্যাল মাইল। 1982 সালে সম্পাদিত LIN কনভেনশন অফ দ্য ল অ্যান্ড দ্য সি অনুযায়ী উপকূল থেকে 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই সীমার মধ্যে উপকূলবর্তী দেশগুলো মাছ ধরা, বৈজ্ঞানিক গবেষণা, পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের একচেটিয়া অধিকার লাভ করে। বর্তমানে NAM এর সদস্য সংখ্যা, অর্থাৎ NAM একটি সংস্থা, তার সদস্য সংখ্যা কত? 33, 15, 77, 120। NAM 1961 সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে
এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বর্তমানে এনএএম এর সদস্য সংখ্যা 120টি দেশ। প্রেসিডেন্ট উইথড্র উইলসনের 14 পয়েন্টস এ কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের কথা উল্লেখ করা হয়েছে? 9, 12, 13, 14। মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট উইথড্র উইলসন 1918 সালে কংগ্রেসে বক্তব্যদানকালে 14 নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের কথা বলেন। লাওসের সরকারি নাম কি? লাওস একটি দেশের নাম লাওস, যেটার সরকারি নাম কি? লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, রিপাবলিক অফ লাওস, কিংডম অফ লাওস, ডেমোক্রেটিক রিপাবলিক অফ লাওস। লাওস দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। 1945 সালে 12 অক্টোবর স্বাধীনতা লাভ করে। মুদ্রার নাম লাওকিপ ও ভাষা লাও, অর্থাৎ লাওস দেশের ভাষা হলো লাও এবং মুদ্রার নাম হলো লাওকিপ। তারপর আমাদের 8 নম্বর প্রশ্ন হলো মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি? রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইরান, জার্মানি। মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী হলো আমাদের যুক্তরাষ্ট্র। তবে সবচেয়ে বেশি গ্রিন হাউস নির্গমনকারী দেশ হলো চীন। অর্থাৎ মাথাপিছু হিসাব করলে আমাদের সবথেকে বেশি হবে যুক্তরাষ্ট্র, কারণ চীনের জনসংখ্যা বেশি, তাই মাথাপিছুতে কমে যায়, কিন্তু সবথেকে বেশি নির্গমন করে চীন। জাতিসংঘের স্থায়ী সদস্য জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র। ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন। জাতিসংঘের স্থায়ী সদস্য হলো ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। এগুলো আমাদের সবথেকে বড় দেশগুলো। এই রাষ্ট্রগুলো ভেটো দেওয়ার ক্ষমতা অধিকারী। সুয়েজ খাল কোন বছর চালু হয়? 1903, 1869, 1889, 1854। 1859 সালে সুয়েজ খাল খননের কাজ শুরু হয়। 1869 সালে এটি উদ্বোধিত হয়। 1956 সালে মিশর খালটি জাতীয়করণ করে। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? একটু আগে আমরা পড়েছি, সেটি আমাদের কি নাম? উইঘুর ছিল। একটু আগে আমরা এই ধরনের একটি প্রশ্ন দেখছি, সেটির নাম হলো উইঘুর। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম উইঘুর। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? ভিয়েতনাম সংকট, সাইপ্রাস সংকট, কোরিয়া সংকট না প্যালেস্টাইন সংকট? কোরিয়া সংকট 1950 সালের কোরিয়া যুদ্ধের সময়, অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া যে যুদ্ধ হয়েছিল সেই সময় এটি করা হয়েছিল। এবছর 3রা নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক একটি প্রস্তাব পাশ করা হয়, শান্তির জন্য ঐক্য প্রস্তাব। তাহলে আমাদের অ্যান্সার হলো কোরিয়া সংকট। এবার 13 নাম্বার হলো 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 2, 3, 4, 5। 1783 সালে ফ্রান্সের ভার্সাইতে 4টি চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে ঐতিহাসিক স্বাধীনতা চুক্তি 1783 সালে 3রা সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়। সার্ক প্রতিষ্ঠিত হয় 1982, 1985, 1984, 1989। 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। 1949 সালে কমনওয়েলথ, 1984 সালে বাংলাদেশ অলিম্পিকে অংশ নেয়। গ্রিন পিস যাত্রা শুরু করে 1945 সালে, 2011 সালে, 2013 সালে না 1971 সালে? গ্রিন পিস একটি পরিবেশবাদী সংগঠন। এটি নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন। এটি 1971 সালে যাত্রা শুরু করে। এসডিআর বা স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য কত সালে আইএমএফ এর গঠনতন্ত্র বা আর্টিকেল সংশোধন করা হয়? 1969, 1971, 1975, 1978। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলো নিয়ে আইএমএফ এর এলিট ক্লাব বা স্পেশাল ড্রয়িং রাইটস গঠিত। এসডিআর এর সুবিধা প্রবর্তনের জন্য আইএমএফ 1969 সালে, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো 1969 সালে গঠনতন্ত্র সংশোধন করেছিল। এ ক্লাবের সদস্য 5টি মুদ্রার নাম মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন এবং চীনা ইউয়ান। এসডিআর বা স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য কত সালে আইএমএফ গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল? 1969 সালে। এটা আমরা আগের প্রশ্নে ব্যাখ্যা দেখেছি, এই যেখানে ব্যাখ্যা দেওয়া আছে। 18 নম্বর আমাদের প্রশ্ন হলো
জাতিসংঘ বিষয়ক সংস্থা বা ইউএনইপি ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগ প্রতিষ্ঠা লাভ করে IPCC, COP21, গ্রিনপিস না সিরিয়া ক্লাব? এটা আমাদের আনসার হলো IPCC, অর্থাৎ দ্য ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটি আমাদের আনসার হলো IPCC। ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর নেই মস্কো, প্রিটোরিয়া না নয়াদিল্লি? ব্রিক্স প্রতিষ্ঠিত হয় 2008 সালে 5টি দেশ নিয়ে। ব্রিক্সের সদস্য, ব্রিক্সের 5টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নাম ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এদের প্রথম অক্ষরের নাম নিয়ে ব্রিক্স গঠিত হয় 2010 সালে। দক্ষিণ আফ্রিকার অন্তর্ভুক্ত এই সংগঠনটি ব্রিক্স নামে পরিচিত হয়, অর্থাৎ এর কোনো সদর দপ্তর আমাদের নাই। আরব লীগ প্রতিষ্ঠা পায় 1949 সালে, 1950 সালে, 1945 সালে, 1940 সালে। 1949 সালে কমনওয়েলথ, ন্যাটো 1950 সালে, কোরিয়া যুদ্ধ 1945 সালে, আরব লীগ হলো 1940 সালে। লাহোর প্রস্তাব উপস্থাপন করা হয়। কালাপানি কোন দুইটি রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? অর্থাৎ কালাপানি দুইটি দেশের মধ্যে অমীমাংসিত একটি ভূখণ্ড। সেটি কোন দেশের মধ্যে? ভারত ও নেপাল, পাকিস্তান ও চীন, ভুটান ও ভারত, ভারত ও বাংলাদেশ। কালাপানি ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত একটি ভূখণ্ড। এই ভূখণ্ডটি নিয়ে মাঝে মধ্যে দুই দেশের মধ্যে বিরোধ দেখা দেয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি শীর্ষক পদটি কি? প্রশাসক, মহাপরিচালক না মহাসচিব না প্রেসিডেন্ট? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির UNDP অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম শীর্ষক প্রশাসক। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1965 সালে। এর সদর দপ্তর নিউ ইয়র্ক অবস্থিত। তারপরে আমাদের পরবর্তীটি হলো সামন্তবাদ কোন ইউরোপীয় দেশের প্রথম সূত্রপাত হয়? ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। সামন্ততন্ত্র মধ্যযুগে ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা প্রথা। মধ্যযুগে ইউরোপের যে তিনটি স্তম্ভ, জার্মানি জাতিগোষ্ঠীর মধ্যে শাসন পদ্ধতি, খ্রিস্ট ধর্ম সমাজতন্ত্র এর উপর ভিত্তি করে তাদের সমাজ ও সভ্যতার সৌধ নির্মিত হয়েছিল বলে স্বীকৃত। সেই তিনটি স্তম্ভের মধ্যে নিঃসন্দেহে সামন্ততন্ত্র বিশেষভাবে আলোচিত, কারণ সামন্ততন্ত্র ইউরোপের ইতিহাসে এত বেশি আলোচিত যে মধ্যযুগকে অনেক সময় সামন্ততন্ত্রের যুগ হিসেবে চিহ্নিত করা হয়। সামন্ততন্ত্র যুগ ছিল মূলত এক প্রকার ভূমি ব্যবস্থাপনা। এই ব্যবস্থা সমগ্র মধ্যযুগব্যাপী, অর্থাৎ নবম শতক হতে 15 শতক পর্যন্ত ইউরোপবাসীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক জীবন এবং তাদের আচরণ ও ভাবধারার উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল। উৎপত্তিগতভাবে দেখতে গেলে দেখা যায় সামন্ততন্ত্র একটি লাতিন শব্দ বা ফিউডাম থেকে এসেছে। এখানে ফিউডাম অর্থ ফিফ বা ক্ষুদ্র জমি। অন্যদিকে হস্তান্তরিত হস্তান্তরিত হবে ক্ষুদ্র জমিকে, অর্থাৎ শর্তাধীনে জমি দানকে বলা হতো ফিফ বা ফিউড। আর এইদিকে ফিউড বা ফিউড থেকে ফিউডাল বা সামন্ত এবং ফিউডাল শব্দ থেকে সামন্ততন্ত্র অর্থাৎ ফিউডালিজম শব্দের উৎপত্তি হয়েছে। এর পরবর্তী প্রশ্ন আমাদের হলো IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা অনেকক্ষণ থেকে এটা দেখে আসছি IMF, কিন্তু তার সদর দপ্তর আমাদের জানা ছিল। IMF এর সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি। IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। 1944 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটা আরো আমাদের বিস্তারিত আগে আমরা দেখে আসছি। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? 25%, 35%, 45%, 55%। মিয়ানমারের নিম্নকক্ষ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আসন সংখ্যা 440টি, অর্থাৎ 25%, অর্থাৎ 110টি আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে, অর্থাৎ 25%। আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, জেনেভা, প্যারিস না লন্ডন? আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। সুইজারল্যান্ডের রাজধানী হলো জেনেভা। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আফ্রিকার জোহানেসবার্গে, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে, ইতালির রোমে, যুক্তরাষ্ট্র এবং ওয়াশিংটন ডিসিতে। জাতিসংঘের উদ্যোগে রিও ডি জেনেরিওতে 1992 সালে 3 জুন থেকে 14 জুন পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনেরিওতে যে সম্মেলনটি অনুষ্ঠিত হয় সেটি জাতিসংঘের পরিবেশ উন্নয়ন বিষয়ক UNCED সম্মেলন, অর্থাৎ এটি আমাদের আনসার হলো ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এখানে আমাদের বিস্তারিত আছে, সেটি আপনারা দেখতে পারবেন, স্লাইডটি দেওয়া হবে।
ইয়েল্টা কনফারেন্স এর একটি লক্ষ্য হচ্ছে বিশ্বযুদ্ধের কারণ নির্ভর ব্রিজাল্টার প্রণালী সুরক্ষা, জাতিসংঘ প্রতিষ্ঠা, যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান। অর্থাৎ ইয়েল্টা কনফারেন্সের প্রধান লক্ষ্য ছিল যুদ্ধ-বিধ্বস্ত ইউরোপের পুনর্গঠন ও জাতিসংঘ প্রতিষ্ঠা। অর্থাৎ আনসার হবে আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠা। আর যদি না থাকে তাহলে আমাদের কি হবে? ইউরোপের পুনর্গঠন। এটিও আমাদের অপশনে আসতে পারে। আইএইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএইএ এর সদর দপ্তর ভিয়েনা। অর্থাৎ আইএইএ এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। ইরানের সাথে পারমাণবিক চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত তা কত সালে সই করা হয়? ২রা এপ্রিল ২০১৫, ১৪ জুলাই ২০১৫, ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১০ ডিসেম্বর ২০১৩। ইরানের সাথে পারমাণবিক চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত তা সই হয় ১৪ জুলাই ২০১৫ সালে জাতিসংঘের পঞ্চশক্তি বা P5 জার্মানি ভার্সেস ইরানের মধ্যে স্বাক্ষরিত হয়। তাহলে আনসার হলো আমাদের ১৪ জুলাই ২০১৫। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করে? এটা আমরা সবাই জানি। ভারত, আলজেরিয়া, আলবেনিয়া না ফ্রান্স? সবাই এটা আমরা জানি। এটা হলো আমাদের আলবেনিয়াতে অবস্থিত। তৎকালীন এখানে আমাদের আছে মাদার তেরেসা ১৯১০ সালে তৎকালীন যুগোস্লাভিয়ার একটি আলবেনিয়া পরিবারে জন্মগ্রহণ করে। বর্তমানে যুগোস্লাভিয়া নামে মনে দেশ নেই, বর্তমানে সেটি ক্রোয়েশিয়ার নাম দেওয়া হয়েছে। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? মিশর, ইরান, ইরাক, সিরিয়া। মিশর, শাম আল শেখর, ইরান, বাম, ইরাক, মেসোপটেমিয়া এবং সিরিয়া আলেপ্পো। অর্থাৎ আলেপ্পো শহর কোথায় অবস্থিত? আমাদের সিরিয়াতে। আর মিশরে অবস্থিত শাম আল শেখর ইরানে বাম আর ইরাকে মেসোপটেমিয়া। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? আইএফসি, আইবিআরডি, এমআইজিএ, আইসিএসআইডি। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট আইএফসি নামক সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে সরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে। অর্থাৎ অ্যান্সার হলো আমাদের আইএফসি। ব্ল্যাক লিভস ম্যাটার কি? একটি গ্রন্থের নাম, একটি পানীয়, বর্ণবাদ বিরোধী আন্দোলন না একটি এনজিও? ব্ল্যাক লিভস ম্যাটার এখানে বোঝা যাচ্ছে আমাদের একটি বর্ণ বিরোধী অর্থাৎ ব্ল্যাক যেই তাদের নিয়ে বলা হয়েছে বর্ণবাদ বিরোধী একটি আন্দোলনের নাম। কালো মানুষদের অধিকার রক্ষার জন্য এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন হলো জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৪১, ১৯৪৫, ১৯৪৮, ১৯৪৯। এটি আমাদের সবাই জানা আছে। ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং ২৪শে অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এমডিজি এর অন্যতম লক্ষ্য কি? এমডিজি এর অন্যতম লক্ষ্য দেশ থেকে পোলিও নির্মূল, এইচআইভি বা এইডস নির্মূল করা, যক্ষ্মা নির্মূল করা, ক্ষুধা ও দারিদ্র্য দূর করা। এমডিজি এ 25 সেপ্টেম্বর টেকসই উন্নয়ন লক্ষ্য গৃহীত হয়। দারিদ্র্য নির্মূল, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশন, সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি, উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। তাহলে আমাদের আনসার কি? ক্ষুধা ও দারিদ্র্য দূর করা। এর পরবর্তী প্রশ্ন আমাদের হলো যুক্তরাষ্ট্র কবে এককভাবে এএমবি চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে? অর্থাৎ এএমবি একটি চুক্তি ছিল, সেটা থেকে যুক্তরাষ্ট্র কবে এককভাবে নিজেকে প্রত্যাহার করে? জুন ২০০১, জুন ২০০২, জুন ২০০৩। যুক্তরাষ্ট্রের ২০০২ সালের ১৩ জুন এককভাবে এবিএম চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে। অর্থাৎ অ্যান্সার হলো ২০০২। এর পরবর্তী প্রশ্ন আমাদের হলো নিচের কোন রাষ্ট্রের সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত? ভারত, চীন, মায়ানমার না আফগানিস্তান? চীন ও রাশিয়ার সীমান্তবর্তী দেশ ১৪টি। তাহলে আমাদের আনসার কি হলো? চীন। তার পরবর্তী প্রশ্ন আমাদের হলো নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে? অর্থাৎ পৃথিবী দিবস, ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে। তাহলে ১৮ এপ্রিল, ২৫ এপ্রিল, ২২ এপ্রিল না ২৪ এপ্রিল? ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবস। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবসটা হলো আমাদের ৭ এপ্রিল। ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস, অর্থাৎ যেটা ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে ২২ এপ্রিল। আর ২৬ এপ্রিল হলো বিশ্ব মেধা সত্ত্ব দিবস। এর পরবর্তী আমাদের প্রশ্ন হলো সম্প্রতি ভারত
গুগলকে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে? গুগল আর্ট, স্ট্রিট ভিউ, রোড ইমেজ না গুগল ম্যাপ? সম্প্রতি ভারত গুগলকে নিচের স্ট্রিট ভিউ প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে, কারণ ভারত মনে করে এতে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আমরা 37তম বিশেষ পর্যন্ত দেখলাম। পরবর্তী পার্টে আমরা 38 বিশেষ থেকে পরবর্তী বিশেষগুলোতে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।